বাবা মা না থাকলে, একা থাকলে কেউ গুরুত্ব দেয় না। বলতে বলতে মনে করেন কাইন্দা দিছি, তারাও বলতো যে আর যে গিবের সাথে দেখা করাই দিব, কেউ দেখা করাই দেয় নাই। 3-4 মাস কাজ করার পরে আমি একদিন টাকা চাইছিলাম, তারপর রদ দিয়ে আমার বাইরেই ছিল একদিন রাইতে। একা থাকতাম তো, তখন কেউ আমার টাচ করলে ধমক দিলে অনেক ভয় পাইতাম, কাইন্দা দিতাম। আপনার নাম কি ভাই? আব্দুল্লাহ বলে ডাকতো আমার মা। মায়ের নাম রাশেদা। মামার নাম মনে আছে কি বলতো? হাবলু। শিবপুর হচ্ছে ওর বাড়ি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। যারা ভিডিও দেখছেন তাদেরকে আমরা বলবো যে যেই ছেলেটি আজকে এখানে এসছে তার পরিবার খোঁজার জন্য চেষ্টা তো অবশ্যই আমরা করব, এবং একই সাথে যদি আপনার পরিচিত এরকম কেউ থেকে থাকে যিনি তার পরিবার খুঁজছেন, হয়তো আপন ঠিকানা দেখেননি, তিনি হয়তো জানেন না আপন ঠিকানার সন্ধান, তো তার জন্য আপনি চাইলে আমাদের এখানে ফোন দিয়ে কাজ করতে পারেন। সো আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। এই নাম্বারটিতে ফোন দেওয়ার পরে এখানে মাথায় রাখবেন যে কিছু ইনস্ট্রাকশন আপনাকে দেওয়া হবে এবং অটোমেটেড ভয়েস থেকে সেই ইনস্ট্রাকশনটা যাবে। আপনি সেই ইনস্ট্রাকশন অনুসারে আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। এখানে কিন্তু কোনো কেউ আসলে ফোনটা রিসিভ করে না, এটা অটোমেটিক রিসিভ হয়, অটোমেটেড আপনাকে ভয়েস ইনস্ট্রাকশন দেয় এবং তারপর সেই কথাগুলো আমরা পরবর্তীতে রেকর্ড কথাগুলো শুনি। শোনার পরে আপনি যে নাম্বার থেকে ফোন দিয়েছেন আমরা সেই নাম্বারে ফোন করি। তো এমনও হতে পারে যে নাম্বার থেকে আপনি ফোন দিয়েছেন সেই নাম্বার হয়তো আপনার নিজের নাম্বার না, অনেকে এরকম করেন। সেক্ষেত্রে আপনি মুখে বলে দেবেন আপনার ফোন নাম্বার কোনটা, কোন নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে। ঠিক আছে? সো আমি আর কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। আপনার নাম কি ভাই? মোহাম্মদ সম্রাট। সম্রাট, এটা কি বাবা মায়ের দেয়া নাম নাকি চেঞ্জ হয়েছে? না, আমার নাম আমি রাখছি। তোমার নাম তুমি রাখছো? জি। তোমাকে আমি তুমি করে বলি। হ্যাঁ, তুমি তো বয়সে অনেক ছোটই হবে আমার, কিন্তু কথা হচ্ছে তোমার নাম তুমি রাখলা কিভাবে? তোমার বাপ মায়ের নিজের দেয়া নাম, তোমার বাবা মায়ের দেয়া নাম মনে নাই তোমার? না, মনে আছে, আমার কানে এখনো বাজে। আব্দুল্লাহ বলে ডাকতো আমার মা। কি নাম ডাকতো? আব্দুল্লাহ। আব্দুল্লাহ? জি। তা আব্দুল্লাহ তোমার নাম, তাহলে তুমি সম্রাট দিলা কেন? না, আব্দুল্লাহ এটা মনে ছিল না তো আমার, ছোটবেলা ডাকতো, জ্ঞান হওয়ার পর মনে ছিল না, পরবর্তীতে গিয়া মনে পড়ছে। জি জি। আচ্ছা, তো নিজের নাম দিয়ে দিছো সম্রাট, নামও দিছো একখান। আচ্ছা, তাই হোক, সমস্যা নাই। এখন কথা হলো গিয়া তোমার নাম আব্দুল্লাহ, এবং এই আব্দুল্লাহ যদি এটা কি তোমার সত্যি সত্যি আব্দুল্লাহ নাকি এটাও ভুল আছে এখানে? না না, সত্যি সত্যি আব্দুল্লাহর উপরে কোনো নাম নাই, এটা জানো? তুমি তো মুসলমান নিশ্চয়ই। জি। হ্যাঁ, এবং নিশ্চয়ই আল্লাহকে মানো। জি। আল্লাহর সবচেয়ে পছন্দের নাম দুইটা, আমি যতটুকু জানি, আমার যদি ভুলে আপনারা কারেকশন করে দেন, তার মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাহ। জি। মানে আল্লাহর পছন্দের নাম হচ্ছে আব্দুল্লাহ, তুমি বুঝো? তো সম্রাট সম্রাট বাদ, এনআইডি করছো তুমি? না না, আব্দুল্লাহ তোমার নাম। জি। ঠিক আছে, আজকের থেকে সম্রাট মমরাট সব বাদ, তোমার নাম হলো আব্দুল্লাহ। নিজের নাম নিজে রাখার দরকার নাই, বাপ মা অনেক কষ্ট করে তোমাকে দুনিয়াতে নিয়ে আসছে, নাম রেখে দিছে। তোমার মায়ের নাম কি? মায়ের নাম রাশেদা। রাশেদা। বাবার নাম মনে নাই? না। মামার নাম মনে আছে কি বলো তো? হাবলু। হাবলু। জি। আর হারিয়ে যাওয়ার সময় বয়স ছিল আনুমানিক 4 থেকে 5। জি। শিবপুর মনে আছে তোমার? জি। শিবপুর কি তোমার গ্রাম না জেলা সেটা তুমি বলতে পারো না, জি না, কিন্তু শিবপুর হচ্ছে ওর বাড়ি, এটা ওর মনে আছে। এটা খুব ইন্টারেস্টিং একটা তথ্য। তুমি আর কি নিয়ে আসছো বলো তো? ছোটবেলায় হারানোর সময় কিছু কাপড় চোপড় নিয়ে আসতে পাইছিলা বোধহয়, এটা পরেছিল তুমি? জি জি। দেখো প্যান্টটা দেখো, একদম ছোট্ট একটা প্যান্ট, ওই তো ঘুরে দেখো, ছিঁড়ে গেছে গেছে। হ্যাঁ, আর কি ফতুয়া পরা ছিল? জি, ফতুয়া। তো দেখে মনে হয় ভালো পরিবারের সন্তান। দেখেন ফতুয়া, আর আরেকটু উপরে তোলো ফতুয়াটা, তোমার হাত থেকে আরেকটু উপরে তোলো। এই কাপড়ের ফতুয়া, এটা সংরক্ষণ করে রেখে দিছে যারা ওকে পাইছে। এইটা পড়া ছিল তোমার? জি। তুমি সুন্দর করে লিখে নিয়ে আসছো আব্দুল্লাহ। এবার একটু তুমি গল্পটা বলো তো ভাই, কি হয়েছে এবার একটু বিস্তারিত বলো। আমি ছোটবেলা ময়মনসিংহ স্টেশনে হারিয়ে গেছিলাম। কিভাবে হলো ঘটনাটা? ট্রেনে ভিড়ের ভিতরে হারিয়ে গেছিলাম। এখন ট্রেনটা ঢাকা থেকে না জামালপুর থেকে। ওইটা বাদ দাও, ওইটা আমরা পরে বের করতেছি, কিন্তু তুমি ট্রেন স্টেশনে আসলা কিভাবে সেই স্টোরিটা বলো। আমি পরিবারের সাথে আসছিলাম। আচ্ছা, ভিড়ের মধ্যে হারিয়ে গেছিলাম। পরিবারের সাথে আসলা কিভাবে? আসলা মানে পরিবার এখানে কেন আসলো তা জানি না, পরিবারের সাথে আসছিলাম। তুমি কার হাত ধরেছিলে, বাবা না মার? তার পিছনে মনে নাই, তাও মনে নাই? জি না। কিন্তু এখানে তোমার ফ্যামিলি সহ আসছিল ময়মনসিংহ স্টেশনে, এবং সেখানেই তুমি হারাইছো। জি জি, গাড়ির ভিতরে আমি হারাই। ওই দৃশ্যটা কি মনে পড়ে তোমার, যে কেমনে ঘটনাটা ঘটলো? না, ওইটাও মনে পড়ে না? না, আমি গাড়ির ভিতরে ছিলাম, গাড়ির সিটের তলে ছিলাম। একটা আনসার আমার পাইছিল, সিটের তলে থেকে? জি। আচ্ছা। পায়া তারপরে স্টেশনে পুলিশ ফাঁড়িতে দিছে। ওই ময়মনসিংহ স্টেশনে? জি, পুলিশ ফাঁড়ি থেকে আমার থানায় দিছিল। আচ্ছা। কোতোয়ালি থানা, ময়মনসিংহ। আচ্ছা, তারপর? থানায় কিছুদিন রাখছে, রাখার পরে থানা এক ওসির বন্ধু, বীর মুক্তিযোদ্ধা, তার নাম, হ্যাঁ, তার সন্তান নাই, সে বয়স হয়ে গেছে বৃদ্ধর কাছাকাছি। হ্যাঁ। সে আমার নিচে ছিল, পালছে কয়েক বছর। পালার পর
একটু একটু বুঝি, আমি জ্ঞান হইতাছে। হ্যাঁ, পালক মা আমার অবহেলা করতো, সেই কারণে মাঝে মাঝে রাগারাগি করতাম। তারপরে রাগারাগি করার পরে বিরক্ত হয়ে গেছে, যে আব্বু বলতো যে তুমি রাগ করো কেন, কি সমস্যা, লেখাপড়া করো না কেন। আমি এসব বলতে পারতাম না। আমার সারাদিন ঘরের ভিতরে বসে রাখতো, আবার টিভি ছেড়ে দিত। টিভি দেখতে দেখতে নেশা হয়ে গেছিল, একটা বন্দি খাঁচার পাখির মতো ঘরের ভিতরে রাখতো। আচ্ছা। তারপরে দেয়া রাগ করতো অবহেলা করলে, তারপরে তারা বিদ্ধ হয়ে যাইতাছে, বিরক্ত হয়ে আবার থানায় ব্যাক করে দিছে। ও, আবার থানাতে পাঠাই দিছে? জি। হ্যাঁ, তারপর? তারপর থানা থেকে একটা আশ্রয় কেন্দ্রে পাঠাইছে কোর্টের মাধ্যমে। আশ্রয় কেন্দ্র কি ময়মনসিংহেই? না, এটা হচ্ছে ঢাকায়। ঢাকায় আশ্রয় কেন্দ্র? ঢাকা টঙ্গী গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্র কিশোর কারাগার। আচ্ছা। ওখানে একটা বড় ম্যাডাম ছিল, আমি পড়ালেখা ভালো করতাম, সুন্দর সুন্দর কথা বলতাম। এটা দেখা এক সরকারি বড় অফিসারের কাছে আবেদন করছে যাতে আমার ময়মনসিংহ শিশু পরিবার সমুগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়। ওখানে বাবা মা থাকা সত্ত্বেও ছেলেদেরকে ওখানে ভর্তি করা হয়, সরকার থেকে ব্যবস্থা করা। কিন্তু নাম সরকারি শিশু পরিবার, মানুষ মনে করে যে যারা অনাথ তারা লেখাপড়া করে, আসলে তা না। যারা গার্জেন আছে তাদের ছেলেমেয়েরা ওখানে লেখাপড়া করে। তারপরে ওখানে লেখাপড়া করতাম, আরো ভয় পাইতাম। এই যে টঙ্গী গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্র কিশোর কারাগারে অনেক মারধর করতো। তারপর ঢাকা থেকে যে সময় ময়মনসিংহ আমার পাঠায় দেয়, তখন কেউ আমার টাচ করলে ধমক দিলে অনেক ভয় পাইতাম, কাইন্দা দিতাম। তারপরে আস্তে আস্তে থাকতে থাকতে সুন্দর পরিবেশ, গাছপালা, সবার সাথে খেলাধুলা করতে করতে সবার সাথে ফিরে গেলাম। তারপরে স্কুলে যাইতাম। তারপরে আমি যে রুমে থাকতাম ওই রুমে কয়েকটা ছেলে ছিল দুষ্টু, তারা কাজ কাম করাইতো, কাজ কাম করতাম না, মায়ের ধর করতো, রাগ করে। তারপরে পালক বাপ মার কাছে যেতাম গা, ময়মনসিংহ সমুগঞ্জ থেকে ময়মনসিংহ পুলিশ লাইনে ব্রিজে ওই পার থেকে এই পার আইটা পড়তাম। 15 বার আমি পালাই গেছি গা পালক বাপ মার কাছে। পালক বাপ মার কাছে মানে কিভাবে পালাই গেলেন? মানে হাইটা হাইটা গেছি গা, ওখান থেকে বের হইতে দিত। বের হয়ে পালক বাপ মায়ের কাছে গেছেন? জি। পালক বাপ মা এখানে কোথা থেকে আসলো? আপনি তো থাকেনি হচ্ছে ওই জায়গাটাতে, তারপরে পালক বাপ মা হলো কিভাবে এরা? না, যারা নিছিল আমাকে পালতে। ও আচ্ছা আচ্ছা, যেই লোক আবার দিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, ওই ওসির বন্ধু যে, জি জি, তার কাছে তার পরিবারে চলে যেতেন আবার। তো ওরা কি করতো তখন? তখন তারা রাখতো, রাইখা কয়দিন রাইখা আবার দিয়া দিত, আবার বলতে চলে যাও। জি। মা আমাকে এতটা সহ্য করতে হতো, কিন্তু বাপ খুব ভালো, আমাকে ভালোবাসতো। কেন, ততদিনই কোথা থেকে বাচ্চা কাচ্চা হয়ে গেছে? না, বাচ্চা কাচ্চা হয় না। তারপরে মা সহ্য করতো না? না, তারা বৃদ্ধ হয়ে গেছে গা। আচ্ছা। বাপ খুব ভালো, বাপ আমাকে ভালোবাসতো। অনেক কষ্ট দিছি, সহ্য করতে না পারা এখন আর নেয় না। আমিও চাই না যাইতে, এত কষ্ট দেওয়ার পরে থাকা সম্ভব না। তা কি হলেন ওখানে যাওয়ার পরে? তারপরে দেয়া ময়মনসিংহ শিশু পরিবার স্টাফরা তারা বিরক্ত হয়ে গেছে যে আমি ওখান থেকে চলে আসি। তারপরে তারা কোর্টে আবেদন করছে আমাকে অন্য জায়গায় দিতে। তারপরে কোর্টের মাধ্যমে। আপনার প্রতি এত বিরক্ত হতো কেন সবাই? কি করতেন আপনি? একা থাকতাম তো, সবাই জানে যে বাপ মা নাই, কেউ এতটা গুরুত্ব দিত না। হ্যাঁ, একা থাকতাম। একা বাবা মা না থাকলে, একা থাকলে কেউ গুরুত্ব দেয় না। কিন্তু তাতে আপনি কি করতেন যাতে করে ওনারা খুব বিরক্ত হইতো? মানে আপনি মন খুলে বলেন আমাকে, আমি কোনো কিছু কেউ অর্ডার দিলে মানতাম না, ভালো ব্যবহার করলে শুনতাম, ঘাটতারামি যেটাকে বলে, গাওরামি ভাবে কিছু বললে শুনতাম না। আমি আমার মতো, কারোর সাথে খারাপ ব্যবহার না, ভালো ব্যবহার, যে যেমন করতো আমি তার সাথে তেমন। আচ্ছা, রাফ এন্ড টাফ। আপনার সাথে বলার আগে মনে করেন আরো অনেক বড় বড় মানুষের সাথে বলছি, বলতে বলতে মনে করেন কাইন্দা দিছি। তারাও বলতো যে আর যে গিবরের সাথে দেখা করাই দিমু, কেউ দেখা করাই দেয় নাই। আপনি আমার সাথে দেখা করার জন্য এত জটিল কেন? আমার সাথে দেখা করা তো খুব সহজ। না, আমি তো আপনাকে চিনতাম না আগে। আচ্ছা। তারাই বলতো, যারা আমার কথা শুনতো যে এইভাবে বড় হয়েছি, তারা ব্যবহার দেখা বলতো। তারপরে ময়মনসিংহ সমুগঞ্জ থেকে কোর্টের মাধ্যমে ময়মনসিংহ 3 সাল দল আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিছে। ওখানে 4 বছর ছিলাম। ঢাকা থেকে ময়মনসিংহ চলে গেছেন আবার? না না, ঢাকা থেকে ময়মনসিংহ সমুগঞ্জে পাঠাইছিল। ময়মনসিংহ সমুগঞ্জ থেকে ময়মনসিংহ 3 সাল দল আশ্রয় কেন্দ্রে। 3 সাল দল আশ্রয় কেন্দ্র হচ্ছে এমন একটা জায়গা, আপনার অনেক ফ্যামিলির বাচ্চা কাচ্চা হারায় দেয়। ওই দেশ গ্রামের মতো মানুষ ওদিক দিয়ে চলাফেরা করে, কিন্তু জানে না কেউ ওই জায়গায় ওরকম একটা আশ্রয় কেন্দ্র আছে। প্রায় মনে করেন আপনি 6 থেকে 700 এরকম। কি বলেন, এত? জি, অনেক বাচ্চা হারায় যায়। পুলিশরা এক জায়গা থেকে এক জায়গায় এইভাবে পাঠায় দেয়। আমি 4 বছর ছিলাম, কাজ কাম করছি,
এক মন টন জয় করছি, পুনর্বাসন দিছে। পুনর্বাসন দেওয়ার পরে ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে পার্কটা অনেক বড়, অনেক সুন্দর। প্রায় 30-40টার মতো ফুচকার দোকান আছে, 10-15টার মতো ফুচকার দোকানে কাজ করছি। যাই শুনে যে বাপ মা নাই, হ্যাঁ কয় যে তোর কেউই নাই, টাকা পয়সা দিয়ে কী করবি, এত টিয়া দিয়ে কী করবি, আমার এনো থাক, আমার এনো খাবি দাবি ঘুমাবি, সব করে দিমু, জন্ম নিবন্ধন ভোটার মোটার করে দিমু। টাকা চাইলেই কথা কয়, কিন্তু আমি কারো কাছে থাকি না। ফুচকার দোকান থেকে রাইতে কাজ শেষ করে ময়মনসিংহ স্টেশনে আইতাম, ট্রেনে ঘুমাইতাম, ঘুমায়া আবার সকালে যাইতাম কাজ করতে। এমনি এমনি 1-2 মাস কাজ করছি। এবার ফুচকার দোকান আর ভালো লাগে না। এক রেস্টুরেন্টের একটা শেফের সাথে দেখা হয়েছে। ওই শেফ আমারে কইলো যে পার্কে কাজ করবি। আসলে এটা নাম শুনলে মনে হয় যে ফুটপাতে, ফুটপাতে না, এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভিতরে ছোট ছোট রেস্টুরেন্ট দেখলে মনে হয় সব একরকম, কিন্তু সব আলাদা আলাদা। পার্ক ময়মনসিংহে, হ্যাঁ। জি, তারপরে সেই জায়গায় কাজ করছি। ওই দোকানটা হয়েছে ময়মনসিংহে এক বড় নেতার ছোট ভাই। জি। আমি একদিন টাকা চাইছিলাম 3-4 মাস পর কাজ করার পরে। তারপর রদ দিয়ে আমার বাইরেই ছিল একদিন রাইতে। বাইরানির পরে আমি ওই দোকানতে কাজ ছাইরা দিছি। কাজ ছাইরা দেওয়ার পরে পাশের দোকানে কাজ করছি। ওই দোকানে এক মহিলা ছিল। সেই মহিলা বলছে আমার কথা শোনার পরে যে আমার কেউই নাই, এতদিন কই কই থাকছি, এইসব বলার পরে কয় তুই টাকা পয়সা দিয়ে কী করবি, তোর তো টাকা পয়সা কোনো দরকার নাই, তুই আমার কাছে থাক, আমাকে মা বল, তোর ভোটার আইডি কার্ড করে দিমু, জন্ম নিবন্ধন করে দিমু, স্কুলে ভর্তি করে দিমু, ড্রাইভিং শিখামু। সবাই শুধু কথা দিয়েছে আপনাকে, কিন্তু কেউ কথা রাখে নাই। না না, শোনেন, আমি কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করি আপনাকে আব্দুল্লাহ। আপনি এখন কি করেন? কিছু করেন পেশায়? জি, ঢাকা কোম্পানিতে কাজ করি। কত টাকা পান কাজ করে? 9,000 টাকা। এই দিয়ে আপনার চলে? হ্যাঁ, আমি একা থাকি, কোম্পানিতে থাকি, সেই জন্য চলে। আবার ওভার টাইম করি। কি করেন আপনি? মানে এখন মানে বিয়ে শাদী করছেন? না না। ওই বাবা মা বেঁচে আছে যারা পালক নিয়েছিল? জি জি। যোগাযোগ আছে তাদের সাথে? না নাই। উনি কি বলতে পারবে ওই ওসির সাথে যোগাযোগ করে কোথা থেকে আপনাকে নিয়ে আসছিল? ওসি আছেন কিনা, চেষ্টা করছেন কিনা কখনো খোঁজার জন্য? না, ও ছিল বলতে পারবো না। আমাকে তো আনসার স্টেশন থেকে পাইছিল, আনসার পায়া তো পুলিশ ফাঁড়ি দিয়েছেন, পুলিশ ফাঁড়ি থেকে থানায় দিছিল। এখন দেখতে হবে যে শিবপুর ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহের মধ্যে কোথাও শিবপুর নামে কোনো গ্রাম আছে কিনা, বা কোনো উপজেলা আছে কিংবা কোনো থানা আছে কিনা। এটা যদি ময়মনসিংহের ঘটনায় হয়ে থাকে তাহলে ওর জীবনটা ময়মনসিংহের মধ্যেই কেটে গেছে এভাবে। হ্যাঁ, আপনার বাবার নাম মনে নাই, আপনার মায়ের নাম হচ্ছে রাশেদা, মামার নাম হচ্ছে হাবলু, এবং ওর বাবা মার দেয়া নাম হচ্ছে আব্দুল্লাহ। আপনার মায়ের সাথে কোনো স্মৃতি মনে পড়ে, মামার সাথে, বা বাড়ির কোনো ঘটনা মনে পড়ে? আমার মা প্রতিদিন সন্ধ্যাবেলা একটা কবরের সামনে যাইতো, মোমবাতি জ্বলাইতো। কবরটা আর কি মাজারের মতো সাজানো। আচ্ছা। আর 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার একটা বোন ছিল, বড় বোন। আপনার বাবাকে দেখছেন আপনি ছোটবেলায়? খেয়াল নাই। খেয়াল নাই। এই যে ছোটবেলার ছবি, এই ছবিটা কে তুলছে? যে পরিবারে বড় হয়েছেন সেই পরিবার থেকে না? একদম যে বয়সে ওকে পাওয়া যায়। এই ছবিটা হয়তো আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যে। হ্যাঁ, কবরে মোমবাতি জ্বালানো যাবে না, এটা নিয়ম নাই আমাদের ধর্মে। যদিও বিষয়গুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, এবং আমি যেহেতু ইসলামিক মানে বলার মতো মানুষ না, মানে টু বি অনেস্ট, যেটা বলে যে যারা রিলিজিয়াস স্কলার আছেন তারা এই বিষয়ে ভালো বলতে পারবেন। বাট বিষয়টা যেহেতু আমার অনুষ্ঠানে চলে আসলো সে কারণেই বলার, কারণ এই অনুষ্ঠানটা মাস লেভেলে সব মানুষই দেখেন। হ্যাঁ, তো এটা আপনার একটা স্মৃতি মনে আছে, আপনার মা কবরে মোমবাতি জ্বালাতো? জি জি। আমার একটা বড় বোন ছিল, এখন সে খালাতো বোন না আপন মার পেটের বোন তা সঠিক বলতে পারবো না, কিন্তু বোন ছিল যে মাদ্রাসায় পড়তো। ছোটবেলা আমার মা আমার মাদ্রাসায় নিয়ে যেত, আমি গেটের নিচ দিয়ে শুয়া উকি মারতাম। আচ্ছা, তো আপনি এগুলো বেশি বেশি মনে করার চেষ্টা করেন। যদি কোনো পরিবার দাবি করে তাহলে পরীক্ষা নেবেন যে আসলে এগুলা মেলে কিনা, বা তাদের জায়গা থেকে পরীক্ষা নিয়ে বোঝার চেষ্টা করবেন। মার চেহারা মনে আছে? বোনের চেহারা মনে আছে? কারো চেহারাই মনে নেই। বোন তো বোনের কথা, মামার কথা বলতেছিলাম। ওকে, ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আর কোনো কিছু বলতে চান না? সব বলেছেন? না, আর কিছু বলার নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আব্দুল্লাহকে তার পরিবারের কাছে ফেরাতে চাই আমরা। সবাই মিলে একটু চেষ্টা করবো, এই শিবপুরের জায়গাটা খুঁজে বের করতে হবে একটু সবাই মিলে। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।